আমার যুগের এই কলি যুগে গৌরহরি এসেছিলেন জগৎ সংসারের মধ্যেখানে এসে তিনি কি বললেন আপনারা সেটা সবাই জানেন। ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে। এই জগতের সংসারে পাগলা, পাগলা কারা? পাগলা পাগলি খেপা ভ্যাকদারি বৈষ্ণব সাধুগুরু এরাই তো পাগলা পাগলি, নাকি বলছেন? হ্যাঁ, আর ওদের যুগে ছিল একটা পাগল মা হয়ে সেদিন কার্তিকের সঙ্গে মিলন নিতে গিয়েছে। আমার যুগে 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হলো, দেখলো সকলে। ওদের যুগে কৃষ্ণ কাপড় তুলেছে, বাঁশি বাজিয়ে কদম ডালে, কজনা ফাঁসি দিয়েছে? কেউ দিতে পেরেছে? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা? তোমার মালে কোঠার মালে নিল হরে, তোমার মালে কোঠার মালে নিল হরে। ও দাদা দেখলে না রে চোখ বোঝা, কেন আগলা রাখলে সদরে দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা? তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। ওরে মোহাম্মদে মত্ত হইয়া দেখো সরষের ফুল, আর মোহাম্মদে মত্ত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মত্ত হইয়া দেখো সরষের ফুল, আর মোহাম্মদে মত্ত হইয়া দেখো সরষে ফুল। ওই 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 ওরে কামের শেষে হইয়া মজবুল, ওরে কামের শেষে হইয়া মজবুল। ওই দেখ ছয় চোরাই মারে মজা, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা? যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য। অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য। অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য, আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। ওই 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 তোমার স্বপ্ন খেতে মরণ বাধ্য, তোমার স্বপ্ন খেতে মরণ বাধ্য। ওই দেখে বাজাই মন সমরে রাজা, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা? অসীমি বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়। যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যায় আছে তা সামাল করো ধরো গুরুর পায়। অসীম বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়। যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যায় আছে তা সামাল করো ধরো গুরুর পায়। তুমি রক্ষা পাবে ভাবার কি পাই, তুমি রক্ষা পাবে ভাবার কি পাই। তোমার মন হলো সরল সোজা, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা? তোমার মালিক কোঠার মালে নিল হরে, তোমার মালিক কোঠার মালে নিল হরে। ওই দেখ দেখলে না রে চোখ বোঝা, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে সদর দরজা। আর একবার আমার মায়েরা উলুধ্বনি দেখে
জেঠিমা উলুধ্বনি দাও তো, উলুধ্বনি। এই যে মেয়ে ছেলে উলুধ্বনি বেরোচ্ছে না, জীব নাই। আর বাবার একবার গৌরী প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে হরি হরি বলুন তো সবাই দেখি। ব্যাস ব্যাস ব্যাস। তোমার বলে হারি, তোমাকে বলে হারি, তোমার বলে হারি। ভাবতে চিনতে গেল দিন, হবে আর কদিন। দেখতে দেখতে বেলা বহে গেল। যত আছে কণ্ঠীধারী তারাই কেবল বলবে হরি। এই হরি সময় থাকতে বলাই ভালো, কারণ শৈশবেতে হরি ভজে হরি বাবার আসে, যৌবনেতে ভজলে হরি আসে কিনে আসে, আর বার্ধক্যতে হরি ভজে জমের তর আসে। হরি বলতে হলে সময় থেকে বলতে হবে, অসময়ে হরি বললে আর কোনো লাভ হবে না। গু মাগলে তো জম ছাড়বে না তখন। তাহলে সময়ে সময়ে সব কাজ করাই ভালো। যাই হোক, এতক্ষণ পর্যন্ত বর্তমানের অবদান, বর্তমানের সম্মান, বর্তমানের মান আপনারা শ্রবণ করলেন। আমিও আপনাদের মতো শ্রোতা মনোবৃত্তি নিয়ে বসে বসে শ্রবণ করছিলাম। আপনাদের যতধিক ভালো লেগেছে আমার ততধিক ভালো লেগেছে। এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জলে, করার কিছু থাকে না। আপনারা শুনে হাসছেন, আমার ভেতরটা হু হু করে জ্বলছে। আপনারা গলে জল, আমি প্রায় গলবো গলবো হয়েছিলাম, কিন্তু বলতে বলতে যেই বলা বন্ধ করলে আর আমার বলা হলো না। আমার অচিন দেশে খোঁচা মেরে বললো তুমি শ্রোতা নও, তুমি বক্তা। তাই আমি শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হই। আমার ভাইয়া জীবনের দোষ ত্রুটি কোথায় তুলে ধরার জন্য দণ্ডায়মান হইলাম। এহেন মধুর লগ্নে আমার মতো আর বাচিনে সাধ্য কি? আপনাদের মতো সুধী জ্ঞানী ভাবগ্রী শ্রোতার সম্মুখে দাঁড়িয়ে অতীতের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনোতুষ্টি করি। যাই হোক, আমি কিছু জিজ্ঞাসা করেছিলাম, তদুত্তরে আপনারা শুনলেন, আমি শুনলাম। আমি বললাম একবার চিত হয়ে শুয়ে যদি 105 টাকা পায়, তা উবুর হয়ে শুয়ে পড়ে ক টাকা পায়? উত্তর হয়েছে তো? আবার আর বছর বায়না করবেন, আর বছর এসে বলবে এবার আর পাই পাই। চিৎপাত হওয়া, টিবেকটা আমি ভেসেকটা আমি খাসি হওয়া, তাহলে দুটোর পর বলছে মেড়া দো হামারা দো, আমরা দুজন আমাদের দুজন, বেশি ছেলে নেওয়া হবে না। নেবে কি করে? খেতে দেবার ক্ষমতা নাই। ছেলে নিয়ে করবে কি? খেতে দেবার ক্ষমতা নাই। আর সে যুগে কতগুলো করে ছেলে ছিল এক একজনের? 56 কোটি যদু বংশ। রাবণ রাজার 1 লক্ষ পুত্র, 100 লক্ষ নাতি। গান্ধারীর 100 পুত্র, সগর রাজা 60,000 পুত্র। আর এরা বর্তমান যুগে মানুষ যারা বলে মেড়া দো হামারা দো, আমরা দুজন আমাদের দুজন, আমরা দুটোর বেশি নেব না। এর আগে এ চিৎপাত হচ্ছে, কারেন্টের তার কেটে দিচ্ছে। আচ্ছা বলুন তো ভাই, যদি দুটো হওয়ার পর কারেন্টের তার কেটে দেন, তাহলে আপনাদের অবস্থাটা কি দাঁড়াবে? এই নিমাই পণ্ডিত যে নিমাইয়ের কথা শুনলেন, এই নিমাই মায়ের 10ম গর্ভের সন্তান। তাহলে নিমাই আর আসতে পারবে? বিদ্রোহী কবি নজরুল তার মায়ের 8ম গর্ভের সন্তান, আর নজরুল আসবে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে মায়ের 8ম গর্ভের সন্তান। তাহলে দুটোর পর যদি তার কেটে দাও, তোমাদের ভাগ্য আকাশে আর রবি উঠবে? আর রবি উঠবে না, রবির উদয় হবে না। তাই জিজ্ঞাসা করেছিলাম, ভাই তোরা চিৎপাত হতে গেলি কেন হসপিটালে? তোরা 105 টাকার জন্য চিত হইতে গেলি কেন? তোরা চিত হইলি কেন? তা পাল্লাদার শ্রেষ্ঠ, ওর ভাব হচ্ছে না স্পষ্ট, স্বভাবে অভাব নষ্ট, কোথায় যাচ্ছে জানা? ময়ূর হয় না কাল পেঁচা, ময়না তুল্য কাদা খোঁচা, লোলা পেটা খোলা চাচা, জ্ঞান নাই বোচালাপ চাপ। কাঁসাও নয়, পিতলও নয়, মনে হয় এটা ভরণ। এটা মেয়েও নয়, ছেলেও নয়, হিজড়ে হিজড়ে গরম। তাই তো আমি নাকি কালো বামুনকে বলছি বাবা আমি একটা হাব্বা, বলে হারি, বলে হারি, বলে হারি। ওরে আমার, তুমি তোমার জন্য 3 দিন ধরে ভাত খাই নাই আমি। বৌমারা সংসারে যেমন হয় আটুনি, পার ঘাটে জল করে যেমন জবাব পড়ে পাটুনি, আমার প্রতিপক্ষ পাল্লাদারের কথা তেমনি আটুনি। এখনো তোমাকে মানছি আমার ভাই বলি, পাকামো করুণা দিচ্ছি বলি, তোমায় যখন বাঘ বেয়েছে ছাড়ছি না ধর। রুগী যেমন মৃত্যুকালে ঔষধকে দায় তুলে ফেলে, তোমার পেছন আমি দাঁড়িয়ে গেছি। ওরে আমার লগন চাঁদা, দেলিয়ে করবে গগন ছাঁদা, লাগড়া কোনটা ধারে পেঁদার বাস, কালো টিকটিকি দেখলে পরে কাপড় চোপড় বাইজি ফেরা আমার বৈশালী বলে পঞ্চম রাস। এর রাগ বেশি, বল কম, মার খাবার লোক কম। সত্য যুগের মানুষগুলো কত বড় ছিল? 28 হাত।
তাহলে একটা যদি মানুষ 28 হাত লম্বা হয় তার যন্ত্রপাতি কেমন হবে? ত্রেতা যুগের মানুষ ছিল 21 হাত, দাপর যুগের মানুষ ছিল 14 হাত, আর এই কলি যুগের মানুষ 3.5 হাত। দেখুন নিজে নিজে হাতে মেপে দেখুন, সব 3.5 হাত। এই কলিতে নাই টিকিদারির আদর, নাই ধুতি পাঞ্জাবি চাদর, সেসব ছেড়ে হ্যাট কোট বুট পরিয়ে সেজেছে বিলিতি বাঁদর। ধুতি পরতে পারবে না, পাছা ভাইটে যাবে, পাছা খুলে যাবে, ছোট খুলে যাবে। এখনকার লোক ধুতি পরতে পারবে না। তাই এক কবি দুঃখ করে লিখলো, নাই টিকিদারির আদর, টিকিওয়ালার আদর নাই, দাড়িওয়ালার আদর নাই। টিকিওয়ালাকেও মানছে না, দাড়িওয়ালাকেও মানছে না, বক দেখাইছে। নাই টিকিদারির আদর, নাই বাঙালির পোশাক ধুতি পাঞ্জাবি চাদর, সেসব ছেড়ে হ্যাট কোট বুট পরিয়ে সেজেছে বিলিতি বাঁদর। বাঁদর যেমন উঁচু জায়গায় বসে কাটে বসে, হনু বাঁদর বসছে কাটে, এরাও বসছে ওই কাটের খাটে। এরা বসছে খাটে, হনু বাঁদর বসছে কাটে। চপ্পর খাচ্ছে না, ঘুম হবে না। তাহলে তোমার যুদ্ধ ভালো হয় কি করি? তুমি অখণ্ড ভারতে করলে ব্যাস, তুমি ছড়িয়ে দিলে জওহরলালের অ্যাশ। অখণ্ড ভারতকে করলে ব্যাস মানে ভাগ করলে, ছিটিয়ে দিলে জওহরলালের অ্যাশ, ঢুকিয়ে দিলে বিদেশি গ্যাস। এত লোক থাকতে তুমি রাত দিলে মেয়ে ছেলের হাতে ক্যাশ। মেয়ে মোড়ল বালক রাজা, টাট কম্বল বাসি ভাজায়, চার কর্মে হয় না মজা। ভারতকে কেটে দুভাগ হলো, এপার বাংলা ওপার বাংলা। মাঝখানে একটা কাঁটা তারের বেড়া পড়লো, ওটা ওপার বাংলা, এটা এপার বাংলা। তাহলে অখণ্ড ভারত করলে ব্যাস, তোমরা মায়ের বুকে ছুরি লাগাইলে আর মাকে জোড়া দিতে পারলে না। আর আমার যুগে পরশুরাম তার বাবার কথায় মাকে কেটেছিল, দিয়ে বলেছিল, বাবা গো আমি তোমার কথায় মাকে কাটলাম, মায়ের জল আনতে দেরি হয়েছিল, এবার আমার কথায় তুমি আমার মাকে বাঁচিয়ে দাও। জামদগ্ন রেণুকাকে বাঁচিয়ে দিয়েছিল পরশুরামের মাকে। তাহলে সেদিন তারা মাকে কেটে জোড়া দিয়েছিল আমার যুগের ছেলে। আর তোমার যুগের ছেলে এপার বাংলা ওপার বাংলা করে দিলে, আজ জোড়া লাগলো না। ওই কাঁটা তারের বেড়াতে কত মরছে, দিনে কত যেছে কত আসছে, কেউ তার হিসাব বলতে পারছে না। তাই অখণ্ড ভারতকে করলে ব্যাস, ছিটিয়ে দিলে জওহরলালের অ্যাশ। জওহরলাল মূল্য তো ছাইগুলা ছিটিয়ে দিয়ে ঢুকিয়ে দিলে বিদেশি গ্যাস। পকেটে পকেটে গ্যাস লাইট, রান্নাঘরে গ্যাস লাইট, গ্যাস না থাকলে রান্না হবে না। আর ঘুঁটো ঠিলবে না, গরু পাইলবে না, ঘুঁটো দেবে না উনুনে, কয়লা কোলা মিলবে না, এখন সব গ্যাস। আর এত বেটা ছেলে থাকতে থাকতে মেয়ে ছেলে হাতে দিল গ্যাস, ইন্দিরা গান্ধীর হাতে। যেই রাজা হলো কি বললো, ও তোমরা জোড়া বলো তো ভোট দিও না, তোমরা গাই বলো তো ভোট দাও, পেট ভরে দুধ খাও। মানুষ জিজ্ঞাসা করলো কোথায় দুধ পাবো, কেমন করে হবে? বলে আদি কংগ্রেস এরি হবে, নব কংগ্রেস গাই, যুব কংগ্রেস বাছুর হবে, দুধের অভাব নাই। লোকে গাই বাছুর ভোট দিল, প্রথম কংগ্রেস এলো, এসে কি হইল? মানুষ তো পেল না, পদ্মার ধারতে গেল আর মুজিব চাচা দয়ে নিল। আমার দেশের লোক কি পেল? পাটি বিটি মাটি তিনটে নষ্ট হয়ে গেছে। বর্তমান যুগে তিনটে জিনিস একবারে নষ্ট, এক হলো পাটি, এক হলো মাটি, আর এক হলো বিটি। আপনি যে পাটিতে বসুন ছাড়ের কামড়ে রক্ত বার করে ছেড়ে দেবে। সব পাটিতে ছাড় ঢুকেছে, এই শীতল পাটি হোক আর মাদুর পাটি হোক, বসলেই ছাড়ে কামড়াবে। পাটিতে ছাড় ঢুকেছে, মাটি জাত মরেছে, মাটিতে ফসল লাগালি পোকা, ধানে বিষ দিয়ে লোক চাষি হাল্লা কাল্লা হয়ে গেল, তবু লাল পাতা গাছ সবুজ হচ্ছে না। মাটির জাত মরে গেছে রাসায়নিক সার ব্যবহার করি। হ্যাঁ, আর বিটি কিছুদিন আগে তিনটে বিটি থাকলে ভিটেতে ঘুঘু চড়তো, এখন বিটি পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না তুমি তো সমাধান করলে না। কোন দেশেতে বিটির দায়ে ভিটে ঘুঘু চড়ে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। এখন বিটি পাওয়া যাচ্ছে না। এখন বিটি সংসারে কুলের মুখ উজ্জ্বল করছে, ঠেলা ঠেলি করি, যেটুকু পছন্দ হয়েছে, যার একাড্ডা আছে সেইটার সঙ্গে খসে পড়ছে। মা বাবার কুলে কালি লাগিয়ে
এ দেশ ও দেশ করে বেড়াইছে বিটি, তাই তিনটে জিনিস নষ্ট হয়ে গেছে বাবা। এটা হলো কলের যুগ, চলতে কল, বলতে কল, পেট করছে কল কল। আপনারা দেখবেন ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে, কথাটা কিন্তু আমি মিথ্যা বলছি না, আপনারা দেখেছেন, দেখবেন। এখন ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হচ্ছে, দেখে হলাম হাবা, আর দিন কত পর ইঞ্জেকশনে বাচ্চা হবে, লাগবে না বর্তমানের এই পুরুষ বাবা, ইঞ্জেকশনই হবে সব, বাবা লাগবে না, এ মাল লাগবে না। আমি দেখে হাবা হলাম, ইঞ্জেকশনে গেইয়ের পেটে বাচ্চা হয়েছে, আমি দেখে হলাম হাবা, সর্বনাশ। আর দিন কত বাদ ইঞ্জেকশনে মেয়ে ছেলে পেটে বাচ্চা হবে, লাগবে না আর বাবা। এ মাল তো সব ইঞ্জেকশনের মাল, ছেলে পেটে জন্মাইতে না জন্মাইতে ওষুধ, ইঞ্জেকশন, ট্যাবলেট, সব ইঞ্জেকশনের মাল। তা ভালো হবে কি করি? বলে কানাকে চোখ দিয়ে, ওরে যে কানা হয় তার চোখ হয় না, যে কানা হয়ে গেছে তার চোখ করে দেখবো, তো কত বড় বিজ্ঞান। যে দিনে দেখতে পায় না তাকে বলে দিন কানা, যে রেতে দেখতে পায় না তাকে বলে রাত কানা, যে রেতেও দেখতে পায় না দিনেও দেখতে পায় না তাকে কি বলে অন্ধ, আর যে রেতে দেখে দিনে দেখে না তাকে বলে ঝিঝি কানা। এই লোকটা ঝিঝি কানা, এর বলাটা কেমন হইল? ছোট্ট একটা গল্প বলি, একটু গান দিয়ে, ওর কথার কিছু সমাধান আমাকে করতে হবে। ও যে জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলেছে সমাধান আমাকে প্রশ্ন করতে পারে না। ওর নিজের পাছা চুলকাইতে চুলকাইতে ওর সময় চলে গিয়েছে। বলে কবে গাছ চুলকানি চুলকানি, হ্যাঁ চুলকানি গানি বলতে, হাটে চরম ভিড়, একজনের পাছায় হাত, যেখানে সে পরের পাছায় চুলকাইছে। বলে ভাই ব্যাপার কি? বলে তাই তোর ভাই আমি শান পেয়েছি না। তা শান পাবে কি করে? তুমি নিজের পাছায় হাত দাও তবে তো তুমি শান পাবে। এখন প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুলের নাম কি? যদি কোনো মাস্টার মশাই থাকেন কিছু মনে করবেন না। এখন সরকার যা ব্যবস্থা করে দিয়েছে, মাস্টার মশাই ছেলে পড়াবার সময় নাই, হিসেব করে কত টাকা মারবো ছেলে আর কলাই, সেইটা করতে ব্যস্ত। আমি একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞেস করলাম, ভাই কোথায় চললে? বলে স্কুলে। বলে তোমার স্কুলের নাম কি? বলে প্রাইমারি স্কুল, অবৈতনিক প্রাথমিক প্রাইমারি স্কুল, মানে এরা প্রাইমারি। তোমার বইয়ের নাম কি? বইয়ের নাম কিছু লয়। ছোট ছেলে বলে কিছু লয়, সত্যি তো তাই, কিছু লয় বটে। বই পড়ার তো সময় নাই, বই পড়ায়ও না, বই পড়ার সময়ও নাই, ওই থালা বাজাইতে বাজাইতে যায় আর থালা বাজাইতে বাজাইতে আসে মিড ডে মিল খাবার জন্য। তো ইন্সপেক্টর আসবে, এখন আসে না, আগে আসতো। আগেকার দিনে ইন্সপেক্টর আসতো ইন্সপেকশন করতে স্কুলে। তো গ্রামের স্কুলে মাস্টার খবর পেয়েছে তার ইন্সপেক্টর আসবে কালকে ইন্সপেকশন করার জন্য। তা মাস্টার মশাই ছেলেদের বলছে, বাবা কাল সব পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আসবে, হাতে পায়ে নখ কেটে দাঁত মেজে একবার পরিষ্কার হয়ে আসবে। আর ভোলা আগে মাস্টার মশাই তুমি কাল স্কুল আসবে না। কেন মাস্টার? কেন মাস্টার? কেন আমি স্কুলে আসবো না? বলে না তুমি স্কুল আসবে না, তুমি এসে চুপ করে থাকবে না, তুমি যা মন তাই করবে। বলে আমি কিচ্ছু করবো না মাস্টার মশাই, আমি চুপ করে বসে থাকবো। বলে কথা দিলি? বলে হ্যাঁ কথা দিলাম। এবার ভোলা স্কুলে এসেছে, ইন্সপেক্টর সাহেব স্কুলে এসেছে, সব ছেলে উঠে দাঁড়িয়েছে, মাস্টার শেখানো আছে। ইন্সপেক্টর সাহেব বলে বসো বাবা, বসো বসো বসো, তোমাদেরকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব, তোমরা আমাকে উত্তর দাও, কেমন পড়াশোনা হচ্ছে আমি একটু দেখি। বলে আচ্ছা বাবা বলো দেখিনি পৃথিবীর আকারটা কেমন? সব ছেলে চুপ করে বসে আছে, মাস্টার শেখায় নাই তা ছেলে বলবি কি করে? পৃথিবীর আকারটা কেমন? মাস্টার দেখলে সর্বনাশ, আচ্ছা প্রশ্ন আরম্ভ করছে, এই প্রশ্ন তো ছেলেগুলো জানে না। মাস্টার মশাই করেছে কি, ইন্সপেক্টরের পিছনে গিয়ে দাঁড়িয়েছে, আর এধারে যখন সব ছেলে চুপ করে বসে আছে, ভোলা মাথা চুলকুতে চুলকুতে উঠে পড়েছে, হাত তুলে স্যার আমি বলবো। মাস্টার দেখলে সর্বনাশ, এ শালা বেটাকে বারণ করলেও শোনে না, এইসব চুপ করে থাকবে না। বলে বলো বাবা বলো। মানে ভোলা বলবে এমতো অবস্থায় মাস্টার মশাই ইন্সপেক্টরের পেছন থেকে দেখাইছে। কি দেখছে? ভোলা দেখছে। বলে মাস্টার মশাই পৃথিবীর আকারটা হলো ফুটো।
ওই যে মাস্টার দেখিয়ে মাস্টার দেখিয়েছে গো, আর ভোলা বুঝেছে ফুটো। বলে মাস্টার মশাই পৃথিবীর আকার হলো ফুটো। বলে বাহ, সুন্দর উত্তর দিয়েছে। বস। আচ্ছা বাবা, কমল মানে কি? সব ছেলে চুপ করে বসে আছে, শালা কেউ জানে না উত্তর। ভোলা দেখছে যখন কেউ বলছে না, আমাকে কি বলতে হবে? স্যার আমি বলবো। বলো বাবা বলো। মাস্টার আবার পেছনে দাঁড়িয়ে, ওই জানলার ধারে একটা পুকুর ছিল, মোটা মোটা পদ্ম ফুটেছে, আর সেই জানলার ধারে শালা একটা গাধা সেই সময় ছটছট করে পেচ্ছাপ পিটতে লেগেছে। আর মাস্টার আঙুলি করে পুকুর দিয়ে দেখাইছে ভোলাকে, ওই দেখ কমল। ভোলা দেখেছে, লক্ষ্য করতো মাস্টারকে, দিয়ে বলছে স্যার কমল মানে গাধার পেচ্ছা। ওই যে গাধা পেঁচা পেয়েছে। বলে বাহ, সাংঘাতিক ছেলে তুমি বাবা। আচ্ছা বাবা, একটা জিনিসের বিভিন্ন নাম বিভিন্ন জায়গায়, এমন কোন জিনিসের নাম কেউ শুনেছো? একই জিনিস, যেমন জল, পানি, ওয়াটার, দা, হাফ, একোয়ার, জলের বিভিন্ন নাম। সব ছেলে চুপ করে বসে আছে, কিন্তু ভোলা তো চুপ করে থাকা ছেলে নয়। ও মাথা চুলকো চুল শালা আবার উঠে পড়ে বলছে স্যার আমি বলবো। বলছে বলো 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 বলো। তাহলে আপনি হিসাবটা বুঝলেন? আমি বুঝেছি, বুঝছে তুমি বলো। তাহলে ওপর থেকে বলবো না নামো থেকে বলবো? বলো তুমি যেখান থেকে মন হবে সেখান থেকে বলবো। বলে তাহলে ওপর থেকে আরম্ভ করি। এ দেখুন মাথায় আছে চুল, একে বলে চুল। আর একটু নেমে আসুন, এ দেখুন চোখে আছে চুল, একে কেউ বলে না চুল, কিন্তু বটে চুল, এর নাম হলো ভুরু। আর একটু নেমে আসুন, গালে আছে দাড়ি, এটা কিন্তু চুল, তবে কেউ বলে না চুল, একে বলে দাড়ি। আবার নেমে আসুন, মুখে আছে গোঁফ, এটাও কিন্তু চুল, তবে কেউ বলে না চুল, একে বলে গোঁফ। আপনি আর একটু নেমে আসুন, মাস্টার তখন জোরহাত বলছে বাবা আর নামিন না। তোকে জোরহাত করছে ভোলা আর নামিন না, কারণ নামতে নামতে কত দূর নামবে, যত দূর চুল আছে তত দূর পর্যন্ত নামবে, ছেড়ে কথা কবে। বলে আর বলবো না, আর বলতে হবে। বলে আরো চুল বাকি আছে, বলো থাক, ওটা আর বলতে হবে না, আমরা বুঝতে পেরেছি। বলে বাহ। মাস্টার চুপ করে দাঁড়িয়েছে, শালা বাবা চাকরি গেল। এ যা উত্তর দিয়েছে, আমার চাকরি থাকবে না। বলে বেশ বেশ, খুব ভালো, ভালো ছেলে তোমরা। আচ্ছা বাবা, হরধনু ভঙ্গ কে করেছিল? বলা বলছে স্যার সেদিন আমি স্কুলে আসি নাই। মাস্টার রেগে গিয়ে বলছে না স্যার, ওই হারামজাদা হরধনু ভঙ্গ করেছে। ইন্সপেক্টর দিলে সর্বনাশ, শালা মাস্টারও তো মনে নাই, ভুলে গেছে কখন পড়েছে, কে হরধনু ভঙ্গ করেছে। ভোলা কাঁদতে লেগেছে, বলছে স্যার মাস্টার মশাই মিছে কথা বলছি, আমি সেদিন স্কুলে আসি নাই, আমি হরধনু ভাঙি নাই। বলে বেশ বেশ, চুপ করে বসে। মাস্টার বলছে না স্যার, ওই ভোলাই ভেঙেছে। আর ভোলা বলছে আমি ভাঙি নাই। ইন্সপেক্টর বুঝতে পেরেছে শালা মাস্টার জানে না, তাহলে পরে বলতো না যে ভোলা ভেঙেছে। এবার ডিআই সাহেবের কাছে গিয়ে রেজিগনেশন লেটার, বলে কি হলো আপনার? বলে এই চাকরি দরকার নেই। আরে ছি ছি ছি, এই চাকরি কি মানুষ করে গো? বলে কেন আপনার হলোটা কি? বলে আর বলবেন না, একটা স্কুলে গিয়েছিলাম, তা হরধনু ভঙ্গ কে করেছে মাস্টার জানে না। বলে এ মাস্টারের গোলমাল আছে, নইলে জানবে না কেন? এখনকার মাস্টার তো সব গোলমালি মাস্টার, খুলে বলার উপায় নাই। তা বলে কি হইলো তাতে? বলে আমি এই চাকরি আর করবো না। বলে আপনাকে মাথা খারাপ করতে হবে না, আমি একটা 10,000 টাকা চেক স্যাংশন করলাম, আপনি ধনুকটা জোড়া দিয়ে দেন। তাহলে যে ডিআই সাহেব সেও জানে না হরধনু ভঙ্গ করেছে কে, অত বড় চেয়ারে বসে আছে। তাহলে সে চেয়ার তো পেলে কি করি, তলায় তলায় মাল মুজেছে, মাল না মুজলে পেতো না। তা এ হইলো এই ভোলা, এ বলবে ছাড়বে না, বলতে বাধা নাই। প্রশ্ন ছিল নিমাই সন্ন্যাসে গেল কেন? সন্ন্যাসে যেতে মানা। এ বললে যাক আর না বললে যাক, সন্ন্যাস যেতে তো মানা। অশ্বমেধ অবলম্বন সন্ন্যাস কলপত্রিকং দেবরণ্য সুতপুত্র কলৌ পঞ্চবিবর্জয়। তাহলে গেল কেন সন্ন্যাস? যদি তারপরে ইনজাংশন জারি থাকলো সন্ন্যাসের উপরে, তাহলে নিমাই সন্ন্যাস নিল কেন?
যাকে এইভাবে বলতে বলতে উসকে উঠে ভাবের বলতে লেগেছে বলতে, আপনারা লেগেছে বলতে, আমি লেগেছি জ্বলতে, আমাকে দু চার কথা বলতে। তুমি আমার মরমিয়া গো, তুমি আমার দরদিয়া গো। বলছে আমার মনের মতো হইল না, তা হবে কি করি? তোর মনই তো ভালো নয়, তোর মনে তো সন্দেহ, তা তোর মনের মতো হবে কি করি? তাই আমি তোমাকে বলছি, তুমি আমার মরমিয়া গো, তুমি আমার দরদিয়া গো। আমার মনের কথা বলবো কারে, আজ আমার দরদি কেউ নাই। ও দরদি গো, দরদি গো, তুমি আমার মরমিয়া, তুমি আমার দরদিয়া। আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ না। আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ না। আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ নাই। আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ নাই। আরে ভাই, তুই যাকে নিয়ে মরদ দেখাইছিস, বাহাদুরি দেখাইছিস, এটা কে? এটা আমার যুগের মাল। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী, অনন্য বিলাসের রস আস্বাদন করি, সেই দুই একেবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। বাইরে রাধা, অন্তে কৃষ্ণ, অন্তে কৃষ্ণ, বাইরে রাধা। রাধা কৃষ্ণ দুই তনুতে এক তনু। তাই কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চৈতন্যতে গ্রন্থ বললেন, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধারী, অনন্য বিলাসে রস আস্বাদনকারী, সেই দুই একেবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হইল এক ঠাঁই। তা তোমার মাল কই? তোমার তো আমার যুগের মাল, আমার মাল। রাধা আমার যুগের মাল, কৃষ্ণ আমার যুগের মাল, তা তোমার মাল কই? হ্যাঁ, নাই। তুমি বাহাদুরি দেখাইছো, তাই তোমার ব্যবহারে আজ আমার পোড়া বুকে, আজ আমার পোড়া বুকে দারুণ খরা, আমি কার কাছে জ্বালা জোড়া। ওই আমার পোড়া বুকে দারুণ খরা, কার কাছে গেলে জোর। আমার পোড়া বুকে দারুণ খরা, কার কাছে গেলে জোর। আমার মরমিয়া গো, আমার দরদিয়া গো, আমি মনের কথা বলবো কারে, দরদি কেউ না। ভেবেছিলাম তুমি আমার হবে দরদি, কয়ে দিয়ে মনের কথা ভরাবে নদী। হায়া কয়ে দিয়ে মনের কথা ভরাবে নদী। ভেবেছিলাম তুমি আমার হবে দরদি, কয়ে দিয়ে মনের কথা গো ভরাবে নদী। হায় গো কয়ে দিয়ে মনের কথা ভরাবে নদী।
করিব শান্তি পাবো মনে হইব শান্তি পাবো মনে আর বুকের জ্বালা জুড়াইয়া যাবে ওই না রেগে জানে গো ওই রাগরে জানে আমার বুকের আগুন দ্বিগুণ জ্বলে শীতল হলো আমি মনের কথা বলবো পারে দহরা দেখেও না নদীর যখন জোয়ার আসে ওঠে নানান ঢেউ নদীর ব্যথা নদী বোঝে গো আর বোঝে না কে হায় গো নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে আগে নদীর যখন জোয়ার আসে ওঠে নানান ঢেউ নদীর ব্যথা নদী বোঝে গো আর বোঝে না কে হায় গো নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে আগে ওই নদীর ব্যথা বুঝবে যদি যাবে নদীর কূলে হায় গো রানা নদীর কূলে ওই নদীতে কি বলে কথা শোনো গা কান খুলে গো শোনো না কান খুলে ওই নদীর ব্যথা নদী বোঝে আর কেউ বোঝে না। আগুনের গতিক বোঝে ওই না কোকিলা বসন্ত এলে যে তারে দিয়ে যায় দোলা আগুনের গতি বসে ওই না কোকিলা বসন্ত এলে যে তারে দিয়ে যায় দোলা রসিক জনা রসের কথা কান পাতিয়া বেরসিকে রসের কথা শুনবে বলো রসিকে পাল্লায় পড়লে জীবন চলে বেশ বলেছে ভালো কথা গো শুনতে পেলাম কানে ছোট্ট করে জানাইব আমার কবি গানে আপনারা শুধু শ্রোতা গো শুনেছেন সবাই পরম সুখে ওর মুখেতে আমি শুনতে পাই মনে করিয়াছে ঠগিয়ে দইয়ে এই তিল ডাঙায় বাঁধবে বাসা এক ঢেলাতে ভাঙবো তোমার বাস্ত ঘুঘুর বাসা বেশ বেশ
আমি তোমার ঊর্ধ্বতন, আমার বংশধর তুমি, আমার থেকে অনেক ছোট সেটাই আমি জানি। বলে রামকে দিলে বনবাসে দশরথ যে, রাজা দশরথ রামকে বনে দিয়েছে, কথা তোমাকে বলেছি। কোন রামায়ণে লেখা আছে? পিতৃ সত্য পালন করতে রাম বনবাসে যায়, পঞ্চবটি বনে সেজন কুঠির বাঁধে ভাই। পিতৃসত্তা, পিতৃসত্য, পিতৃসত্তা। এই পিতৃসত্তা থাকে কোথায়? মস্তকের উপরে থাকে 3 মাস 20 দিন ধরে। 3 মাস 20 দিন হলে যে দেয় তাকে গোছিয়ে। এই পিতৃসত্য রক্ষা করতে গেল পঞ্চবটি বনে, ক্ষিতিয়কদের মরুদ বোবে পঞ্চবটি জেনে। কিছু মাটি, কিছু জল, কিছু আগুন, কিছু হাওয়া, এই পঞ্চবটি তোমার কাছে আমি জানাই বিবরণ। পঞ্চবটি, আমরা পঞ্চবটি, ক্ষিতিয়কদের মরুদ বোম মিলে এই দেহটাই হলো পঞ্চবটি। কিছু মাটি, কিছু জল, কিছু আগুন, কিছু বাতাস, কিছু শূন্যস্থান। যেদিন প্রাণ পাখিটা চলিয়ে যাবে বলবে লোকে মরা, বলবে সবে হরি হরি হয়ে যান হারা। সেদিন মাটিটা মাটিতে যাবে গো, খুঁজে পাওয়া যায়। জলটা গিয়ে মিশবে জলে, আর তো পাবে নাই। তেজটা গিয়ে তেজে আমার লুকাই গিয়ে যাবে, শূন্য মার্গ শূন্যে গিয়ে জানি মিশে যাবে। যেখান থেকে যে এসেছিল সেখানে সে চলে যাবে। জলটা জলে যাবে, আগুনটা আগুনে যাবে, বাতাসটা বাতাসে যাবে, মাটিটা মাটিতে যাবে। খুঁজে পাওয়া যায় এই রাম আমার রমণের কথা। ও গো মহাশয়, রাম যে সে লোক নয় গো, রাম হলো রমণের কথা। আত্মা রমণীতে রাম, আত্মায় আত্মায় রমণ করে যে পরমাত্মাকে দয়া রাম। যোগে জাগে সাধন করে সেই তো জেনে রাম। রম মধ্যেন্দ্র রমণ, এ রমণ কেমন ধারা হলো? তালিকায় হিসাব দিল, মানুষ 2400 লেজ ঝোপেও খাবার খায়। 2400 লেজ ঝোপেও খাবার খায় প্রত্যেক দিন। 42,600 ফোঁটা রস হয়। এই রস ধ্যান হয়ে 80 ফোঁটা রক্ত হয়। 80 ফোঁটা রক্ত ভিয়ান হয়ে এক বিন্দু ব্রহ্ম সত্তা, ব্রহ্ম বীর্য বা রসের জন্ম হয়। তাহলে রয়ে রস, ময়ে মন্থন, মধ্য নয় আনন্দ। তাহলে দেহের রসকে নায়ক নায়িকার মাঝখানে দেওয়া নেওয়ার নাম হলো রমণ। দিতে হবে, নিতে হবে, একে রমণ বলে ভাই। সেই তো রমণের কথা রামচন্দ্র হয়। যারা রমণের আশা করে বুক ফুলিয়ে যায়, রমণ করে ফিরে আসে তাদের চেনা যায়। যারা রমণের আশা করে বমন করে, বমি করে, ইচ্ছা করলে হবে রমণ, হয়ে গেল 3 মিনিটে বমন, ফিরে আসে বমি করে, তাদের রাম চেনা দেয়। রাম আমার রমণের কথা সামান্য যে এ রাম ভাই তোমার দ্বারা চেনা হবে না, চেনা হবে না।
কলিযুগের জাতির জনক মহাত্মা গান্ধীজি সারা জীবন হেঁটোর উপরে কাপড় তুলে পরে কাটিয়ে দিলে। গান্ধীজি বললে আমরা রাম রাজ্য করতে চাই। রাম যদি খারাপ হইতো, রামের বাবা যদি অন্যায় করত, রাম যদি অন্যায় করত, তাহলে তোমার জাতির জনক গান্ধীজি কি আর রাম রাজ্য করতে চাইতো? বলুন, চাইতো? চাইতো না। বলে এসো আমার সঙ্গে, আমি যা বলবো তোমরা তাই বলো। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। পেছনে দলে এই দলের মাল, এরা তখন কি বলছে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, এক বোতল জেডির ক্যানে 80 টাকা দাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, এক বোতল জেডি ক্যানে 80 টাকা দাম। এ বলছে এক আর এরা বলছে এক। এ বলছে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। শয়তানের দল পেছনে কি গাইছে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম গদিওয়ালার ভুঁড়ি মোটা কর ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম পতিওয়ালা ভুঁড়ি মোটা কর ভগবান। ওরে কোনখানে দাঁড়িয়ে ছিল ওই নানাথুরাম, এসে লাগিয়ে দিল দলাম দল। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। তাহলে আমার যুগ যদি খারাপ হবে, রাম যদি খারাপ হবে, তাহলে গান্ধীজি রাম রাজ্য করতে চাইবে কেন? যারা দেশের জন্য প্রাণ দিল, আজ তারা রোদে পুড়ে জলে ভিজে রাস্তায় দাঁড়িয়ে আছে। সেই সুভাষ নিরুদ্দেশ, খবর নাই মরেছে কি বেঁচে আছে। তাহলে তোমার এই শিক্ষা, এই দেশ, এই ধর্ম, তোমার বিবেকানন্দ গেছিল ধর্মসভায় চিকাগোয়, মাথায় ছিল গীতা 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 গীতা। রচনা সংযত করে 10 বার বলুন। গ দীর্ঘই ত আকার, গয়ে গভীর, দীর্ঘয়ে তত্ত্ব, আকার ঈশ্বর, তয় আস্বাদন। ঈশ্বর তত্ত্ব আস্বাদনের নাম হলো গীতা। এই গীতা গ্রন্থ যদি মাথায় না থাকতো, নরেন দত্ত তোমার দেশের স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে যেতে পারতো না, পারতো না, পারতো না। এই গীতা কোন যুগে? এই গীতাকে আশ্রয় করে নরেন দত্ত গিয়েছিল চিকাগো শহরে ধর্মসভায় এই হিন্দু ধর্মের কথা বলতে। গীতাকে সঙ্গে নিয়ে গিয়েছিল রামকৃষ্ণ পরমহংসের আদেশে। কিন্তু তখন দিনটা ভালো ছিল গো। আজকে দিনটার অবস্থা কি হয়েছে? এ দেশ মেতেছে নতুন হাওয়ায়, দেশের দশা এখন তেমন নয়। এ দেশে মেতেছে নতুন হাওয়ায়, দেশের দশা তেমন নয়। মেতেছে নতুন হাওয়ায়, দেশের দশা তেমন নয়। মেতেছে নতুন হাওয়ায়, দেশের দশা তেমন কিছু নয়। এখন দেশের দশাটা কি চলছে? এখন যদি হঠাৎ অসুখ হয়, ডাক্তার পাবেন না, ধর্মঘট। একটা ডাক্তার মেরে দিয়েছে একজন মাতাল, দেশ চলছে তোলপাড়। তোলপাড় হচ্ছে দেশে, ধর্মঘট চলছে, চেম্বার বন্ধ। তাহলে দেশের অবস্থাটা আজ কেমন দাঁড়িয়েছে বিচার করে দেখুন। ও বলছে আমার যুগটা ভালো, তোমার যুগটা খারাপ। কে বলেছে তোমার? আমার যুগ খারাপ কেন? আমি সুন্দরভাবে সমাজকে সাজিয়েছিলাম। চতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্মের দ্বারায় আমরা 4 বর্ণের সমাজ তৈরি করেছিলাম। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ 4টে ক্লাস তৈরি করেছিলাম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টে জাতির সৃষ্টি করেছিলাম। আজ কোথায়? আজ সেই জাতির বজ্জাতির বেড়াটা কোথায়?
ব্রাহ্মণের ব্রহ্মত্ব নাই, মুখ দিয়ে আগুন বেরিয়ে না। ক্ষত্রিয় দেশ রক্ষা করতে পারে না, বৈশ্য চাষাবাদ করতে পারে না, শূদ্র সেবা করে না, বলে আমরা সবাই সমান। তাই দেশের উল্টো ধরন, এ দেশের উল্টো ধরন, ইজ্জত ধরন আমি সব জায়গাতে দেখতে পাই, সব জায়গাতে দেখতে পাই, সব জায়গাতে দেখতে পাই, সব জায়গাতে দেখতে পাই, সব জায়গাতে দেখতে পাই। দেশের দশা এখন তেমন নয়। আমরা পুরাণের পাতায় লিখে গেছি ভাই, মা বাবারও মতো গুরু যে জগতে নাই, মা বাবার মতো গুরু যে জগতে নাই। এখন কি হয়েছে, মাতা স্বর্গ, পিতা স্বর্গ, শ্বশুর এসো গো, শাশুড়ি মাতা এসো গো। আমরা পুরাণের পাতায় লিখে গেছি ভাই, মা বাবারও মতো গুরু যে জগতে নাই, মা বাবার মতো গুরু যে জগতে নাই। সেসব দিন গেল বেয়ে, নতুন দিন এলো ধেয়ে, গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে, গুরু গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে। সেসব দিন গেল ধেয়ে, নতুন দিন এলো বেয়ে, গুরুর গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে, গুরু গুরু পরম গুরু শ্বশুরের মেয়ে। ছোড়ারা শয্যা গুরুর চরণ পেয়ে আসল গুরু ভুলে যায়, আপন গুরু ভুলে যায় গো, আপন গুরু ভুলে যায়, আপন গুরু ভুলে যায় গো, আপন গুরু নতুন হাওয়ায় দেশে বাতাসে মধুর কিছু না। ছেলে বউ নিয়ে নাতিকে নিয়ে কলকাতাতে চাকরি করে, ছেলে পড়াশুনো করে, এই স্কুলে পড়লে চাকরি হবে না, শহরের স্কুলে পড়াইতে হবে। বাবা হেঁটের উপরে কাপড় তুলে কাদা ঘেঁটে চাষ করে সরু ধানের চাল আর ঘরের ডোবার মাগুর মাছ নিয়ে নাতি বেটা বৌমাকে দেখতে গেছে। ছেলে বলছে বউ কাগো, তাহলে বাবা এলো তো খাওয়া দাওয়ার ব্যবস্থা, বলে মাগুর মাছ যায় দাও, কালকে রান্না করবো। বলে আজ তাহলে বাবা ভাত খাবে কি দিয়ে, অবেলা এসেছে দেখতে থাকবে, তাহলে কলাই আছে, ভাজা কলাই মেখে দেবো, কলাই বাটা ভাত, ভাত ছেঁকে দেবো, কলাই মেখে দেবো। বলে বেশ। বাবাকে কলাই বাটা দিয়ে ভাত খাই দিয়েছে, জল ছাকা ভাত, বাবাকে সয় দিয়েছে, তা করতে সম্বন্ধে সাহায্য, মানে বউর ভাই। বউ তখন 500 টাকা নোটার ব্যাগটা ধরিয়ে দিচ্ছে স্বামীর হাতে, বাজার যাও মাংস আনো। লাগো বাবা কলাই বাটা ভাত খেয়ে শুনলো, তাহলে গন্ধ পাবে, তাহলে কি করে কি হয়, তাহলে কিচ্ছু চিন্তা করার কারণ নাই, আমি প্রেসার কুকারে ঢাকা দিয়ে রান্না করবো, গন্ধই পাবে। মাংস আনা হলো, রান্না হলো, খাওয়া হলো, বাবা সব শুনলো, দেখলো, বুঝলো। এবার সকালবেলা বলছে ওরে বেটা আমি বাড়ি চললাম রে। বলে বাবা আবার এসো। বলে ওরে বেটা আসবো, তবে বাবা হয়ে আসবো না, যদি তোর কোনোদিন সম্বন্ধী হয়ে জন্মাইতে পারি আমি সেই দিনে আসবো, সেই দিনে আসবো। বাবা হয়ে আমি আর না, তোর বাবা হয়ে আর আসবো না, তোর বাবা হয়ে আমি আর আসবো না, যদি কোনোদিন তোর সম্বন্ধী হয়ে হইতে পারি আমি সেই দিনে আসবো। তাহলে কেমন শিক্ষা, আমি অন্যায় বলছি? প্রত্যেকের মধ্যে এরকম আছে, হিসাব করে দেখবা, খুঁজে দেখবে, সব পেয়ে যাবে। ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি। আর এখনকার কি হয়েছে, ভাইকে ফাঁকি দেবার ধান্দা, কি করে ভাই সম্পত্তিটা হাতাবো, কি করে ভাইকে ফাঁকি দেবো, তাই না? ওরে সেই ভাইয়ের ছেলে দুটো খেতে না পেলে ভাইয়ের দাদা তাকে না কোতারে চোখ মেলে, ভাইয়ের দাদা তাকে না কোতারে চোখ মেলে। কথাটা কেন বললাম আমি, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে। ভাইয়ের মাথায় লাঠি পড়লে ভাই আগে যাবে, তাই ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে।
ধানের মতো ধন নাই কো যদি না লাগে বেশে তাই সেই ভাই ছেলে দুটো খেতে না পেলে ভাইয়ের দাদা দেখে না কো তারে চোখ মেলে ভাইয়ের দাদা দেখে না কো তারে চোখ মেলে এদিকে শালার বুকে হৃদয় জ্বলে এদিকে শালার বুকে হৃদয় জ্বলে সেটা হলো বউর ভাই তেমন কিছু না যার গোটা চার বেটা তার কি বুকের পাটা বেটা নয় তো ঠিক যেন কালী পুজোর পাটা বেটা না জানো কালী বাবা এই হলো একাল সেকালের আলোচনা। এবার একাল আছে সেকালও আছে, সেকালও ছিল একালও থাকবে, এই সেকাল আবার একালে চলে আসবে। এইরকম কত একাল সেকাল যে গিয়েছে তার কোনো হিসাব না।